হ্যালো, হ্যাঁ ভাইয়া। কেউ নাই, একটা রিক্সা দিয়ে আসতে বলেন। দোকানের কোনো লোক নাই? দোকানের লোকরা পাঠান, আমি রিক্সা ভাড়া দিয়ে দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, বেঁচে আছি। কিছু কিছু মানুষের ভালোবাসা, দোয়া, আল্লাহর রহমত নিয়ে বেঁচে আছি। চারিদিকে এত বেশি মিথ্যাচার, মিথ্যা কথা, আমি আর নিতে পারছি না। আমার অসুস্থ প্যারালাইজড বাবাটাকেও পর্যন্ত ছাড়তেছে না। আপনারা যারা আছেন, আপনারা কি কখনো কোনো ভুল করেননি? কোনো অপরাধ করেননি? এই যে একের পর এক আমাকে নিয়ে মিথ্যাচারগুলো ছড়ানো হচ্ছে, মিথ্যা কথাগুলো ছড়ানো হচ্ছে, এগুলো কি একটা মানুষের জীবনকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট না? আমার প্যারালাইজড বাবাটাকেও ছাড়তেছে না। দেয়াল টপকে বাসায় গেছে, দেয়াল টপকে বাসায় গিয়ে হেনস্থা করে আসছে। আজকে ধরেন আপনি কোনো অপরাধ করেছেন, সাহস থাকলে আপনার সাথে ফাইট দিবে। এই ফাইট কেন বাবা মা পর্যন্ত যাবে, কেন সন্তান পর্যন্ত যাবে? আমার যারা মনেকেও ছাড়ছে না, অন্যদিকে আমার অসুস্থ বাবাকেও ছাড়ছে না। যদিও আজকে একটা এজাহার হয়েছে আমার বাবাকে, যে ও গিয়ে হুমকি ধামকি দিছে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে আদালত, এটা মাথায় রাখবেন। কে কি বললো, কে কি না বললো, আদালত সেটা দেখে না। সোশ্যাল মিডিয়াতে আপনারা বলছেন আমাকে অ্যারেস্ট করতে, আমি তখনই অ্যারেস্ট হব যখন আমি কোনো ক্রাইমের সাথে জড়িত থাকব। ট্রাস্ট মি, আমি এত কোটিপতি হয়ে যাই নাই যে সব কিছু আমি কিনে নিব। আইন আদালত দেখতে পাচ্ছে আমার উপর ট্র্যাপ করা হচ্ছে, দেখতে পাচ্ছে ভিউ বাণিজ্য হচ্ছে, স্পষ্ট ম্যাজিস্ট্রেটদের কাছে। এবং পুলিশ রিপোর্ট, পুলিশের ক্লিয়ারেন্সও আমার পক্ষেই আসছে, সত্যতাতেই আসছে। তাহলে বলেন আমাকে কেন জেলে যেতে হবে? আপনারা ওকে কেন ধরছেন না? যে আকাশ নিবিড়ে যে ব্যক্তির পেজে ভিউ ছিল, মানে ফলোয়ার্স ছিল 400-500, সে এখন 44 না যেন কত, এত 44,000 ফলোয়ার্স কিভাবে গেইন করলো? আমার নামটা ধরে, তাই কি না? আজকে আমার ক্যারিয়ারটা দুমড়ে মুচড়ে, আমার ক্যারিয়ারটা মাটির নিচে মিশে গেল। আজকে আপনার সাথে যদি একটা ঘটনা ঘটে, সেটার ভুক্তভোগী কি আপনার বাবা হবে? অসুস্থ বাবা। আর আমার অসুস্থ বাবা নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না। একজন ব্রেন স্ট্রোক করা পেশেন্ট, তাকে হুইল চেয়ারে করে এনে তারপরে গাড়িতে বসাইছি, সে নিশ্চয়ই মিথ্যে বলবে না। আমি তো মেনেই নিছি, আমি সোশ্যাল মিডিয়ায় তো ছেড়ে দিছি। আমার যে অরিজিনাল পেজটা, ওইটাও আমি সেল করে দিচ্ছি। আমি সোশ্যাল মিডিয়াতে আর থাকবো না। এখানে আমার ঘাড়ে পা দিয়ে সবাই ভাইরাল হচ্ছে, সবাই। এতগুলা ছেলে মিলে আমার সাথে লাগছে, এতগুলা ছেলে। কই আমার কেন কিছু হচ্ছে না জানেন? কারণ যে মামলাগুলো দেয়া হচ্ছে, সে মামলাগুলো ভুয়া মামলা।
মিথ্যে মামলা। আমি হলুদ সাংবাদিককে গত 5 তারিখে তার বাসায় গিয়েছিলাম উইথ ফোর্স, আবারও বলছি, পুলিশ অফিসারদের নিয়ে, ইন্সপেক্টর সহ, কনস্টেবল সহ প্রায় 7-8 জনকে নিয়ে। সেইখানে ওকে অ্যারেস্ট করতে গিয়েছি। সেই ভিডিও ফুটেজও কিন্তু ইতিমধ্যে আদালতে দেওয়া হয়েছে, আপনারাও দেখেছেন। সেই ভিডিও ফুটেজ আমার টিকটকে আছে। সেখান থেকে মানে কিভাবে পসিবল আপনারা বলেন যে 5 তারিখে আমি ওর বাসা থেকে গোল্ড চুরি করছি, কি মোবাইল চুরি করছি, এগুলো দিয়ে ওকে মারছি। কিন্তু এই অশিক্ষিতরা জানে না একটা পুলিশ অফিসার কখনো ডাকাতি করতে যায় না। তাহলে মানে কি? মানে হচ্ছে 5 তারিখে ফোর্সদের নিয়ে আমি কি অফিসারদের নিয়ে কি আমি ডাকাতি করছি, বা অফিসারদের নিয়ে গিয়ে আমি মারধর করছি? না। এবং যখন 5 তারিখে আমি ওর বাসায় যাই, ওর বোন 3 তলায় যে পালাচ্ছিল, তখন কিন্তু ওর বোন লাইভ করে। তো আমি যদি ওরা মারতাম তাহলে লাইভটা কই? লাইভ তো সে করছে। মানে এন্ড অফ দ্য ডে আমি চলে আসছি। এটা হলো এই মিথ্যে মামলাটা দেওয়ার কারণে আমি মানসিক ইনস্টিটিউট থেকে আমার মা সাইন করে নিয়ে এসে আমাকে বনসই দিয়ে হসপিটাল ছাড়বে না, বিকজ আমার ট্রিটমেন্ট এখনো শেষ হয় নাই, ছাড়বে না। তারা হচ্ছে গিয়ে বনসই দিয়ে নিয়ে এসে পরের দিন সকালে আমি জামিন পাই। এখন শুনেন, আমি আইনের দ্বারস্থ হই কারণ আমি আইনকে সম্মান করি। আমি যদি কোনো ক্রিমিনালি করে থাকি, আমি যদি কোনো ক্রাইম করে থাকি, এটার জন্য বাংলাদেশ সরকারের আদালত আছে, আইন আছে। এই যে এতগুলো মামলা, মিথ্যা মামলা, 307 ধারার একটা মামলা দিছে, যে মামলাতে হচ্ছে আমি নাকি ওকে গলায় ছুরি ধরছি, মিথ্যা। সেই মামলাও কিন্তু আমি জামিনে আছি। আরেকজনকে উস্কায় দিছে, সেটাতেও কিন্তু আমি জামিনে আছি। ঠিক আছে, সেটা তো আমি জামিনে আছি। আমি যখনই শুনি যে এই ছেলেটা, হ্যাঁ এই ছেলেটা মানসিক রোগী, এক কথাই বলবো, এটা আমার লয়ার বলেছে মানসিক রোগী। এই ছেলেটা যখনই শুনি যে আমার নামে কোনো কোথাও কিছু করছে বা মামলা হয়েছে, আমার কাছে খবর যখন আসে, ভাই আমি তো ফেয়ার, আমি স্বচ্ছ। আবারও বলছি, আমি ওরা বিয়ে করি নাই, আমি সরাসরি কোর্টে গিয়ে সারেন্ডার করি। এবং আলহামদুলিল্লাহ আমি কোর্টকে বোঝাতে সক্ষম হই যে আমি এই ধরনের ক্রাইমের সাথে জড়িত না। দ্যাটস ওয়াই আমি এখনো বাইরে। আপনাদেরও বলছি, যারা যারা ভাবছেন আমি কেন জেলে না, আমি তো ঠিকই আকাশ নিবিড়কে জেলে নিয়েছি। কিভাবে বলেন তো? কারণ আকাশ নিবিড় ক্রাইম করেছে। আমার হাতের এই দাগগুলো এই যে এখনো আছে, আমার পিঠে ছুরির আঘাতগুলো এখনো আছে। এবং আমি কিভাবে ধরেছি বলেন? সে কোর্টে সারেন্ডার করতে গেছে, CW তে কোর্ট ওয়ারেন্টে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাই না? আচ্ছা, 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন, 4-5 দিন সে জেল খাটছে। এখন তার টার্গেট হইল এনি কস্ট, এনি হাউ আমাকে জেলে ঢুকাবে। জ্যাকির বিষয়টা নিয়েও ভীষণ ভাবে পড়ছে। আরে ভাই, তুই অন্যরে বাদ দিয়ে তুই যে বিয়ে করছিস, ওই নিকানামা নিয়ে আয়। আজকে 4 মাস নিকানামা তো নাই, আনতে পারে নাই, পারবেও না, কারণ আমি ওকে বিয়েই করি নাই। তারপরেও কিছুদিন আগে ও যখন মেসেজ দেয়, আমি তখন ওরে বলি যে আমার এবারের মতো মাফ কর আল্লাহর হস্তে, আমি মানসিক চাপ আর নিতে পারতেছি না। তখনও আমাকে বলে, তুই লাইভে যায় ক তুই আমার বউ, তাইলে আমি তোর সাথে আর কোনো ঝামেলা করব না। আমি ভাবছি যে আমি যদি বলি আমি আকাশ নিবিড়ের বউ, তাহলে হয়তো ও থেমে যাবে। নাছোড় বান্দা। আমি ভিডিও দিলাম, এমনি করে সিগনেচারও দিয়ে দিছি, যারা বোঝার তারা বুঝছে। কিন্তু সে কি করলো? সে যেই লাও সেই কত। এবং পরবর্তীতে আমি থানায় গিয়ে সেটাও বললাম যে আমাকে এটা বলানো হয়েছে, আমাকে বলছে ও থেমে যাবে, কিন্তু ও থামেনি।
এখন ওর চাকরিও নাই, যতটুকু শুনেছি ওর জবটাও নাই, জবটাও চলে গেছে। এখন দেখেন ও আমার বাবাকে হেনস্থা করে আসছে, সেটার জন্য আজকে একটা এজাহার হয়েছে। আচ্ছা, আমার বাবা মাকে গিয়ে হেনস্থা করা, দেয়াল টপকে যাওয়ার অধিকার কারো নাই। একটা ব্রেন স্ট্রোকের পেশেন্টের, একটা প্যারালাইজড পেশেন্টের গিয়ে হেনস্থা করার অধিকার আকাশ নিবিড় কেন? কারো নাই। আমি আবারও বলছি, কারো নাই। আজকে আপনার বাবা, আপনার মা যদি এই সিচুয়েশনে পড়তো, আপনি কি করতেন? অসুস্থ বাবা মাকে বা অসুস্থ বাবাকে, যে বিছানা থেকে উঠতে পারে না, হ্যাঁ, লাঠি দিয়ে খুঁড়ে খুঁড়ে এক পা দুপা হাঁটে, সেই মানুষটাকে হুইল চেয়ার দিয়ে এনে গাড়িতে উঠে, তারপর আমি একটু আগে যে ভিডিওটা ওটা ছাড়ছি, টেস্ট ছিল, টেস্ট টুস করাইছি, কালকে আবার ডাক্তার আব্বুর, সেই মানুষটাকে হেনস্থা করছে, আর আপনারা সেটাকে সাপোর্ট দিচ্ছেন? একটা অসুস্থ বাবাকে হেনস্থা করছে, আপনারা সেটাকে সাপোর্ট দিচ্ছেন? আপনাদের কাছে কি একবারের জন্য মনে হচ্ছে না যে ওরা ভিউ বাণিজ্যে মেতেছে? আকাশ নিবিড়ের বোনের কেন কখনোই পেজ ছিল না? আজকে কেন ওর বোনের পেজ? আজকে কেন ওর বোনের মেয়ের পেজ? আপনারা বুঝতে পারছেন যে এটা ভাইরাল আর ভিউ বাণিজ্যের জন্য হচ্ছে? কারণ আকাশ নিবিড় রাসেল মিয়ার সাথে ঝামেলার সময় আসছে, ও আমার ব্যাগ আছে না, আমার ব্যাগ ক্যারি করছে, ও দেখছে যে আমি একটা লাইভ করতে গিয়ে কত টাকা পেয়ে যাই 1 ঘন্টার মধ্যে। এই লোভটা ও সামলাতে পারে নাই, ওর বোনও সামলাতে পারে নাই। এবং আরেকটা বিষয়, আরেকটা মামলায় পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন থেকে কিন্তু আকাশ নিবিড়ের বিরুদ্ধে অনেক বড় একটা তদন্ত রিপোর্ট গেছে। এখন আপনারা বলেন, আমি বাইরে থাকবো না জেলে থাকবো? নিশ্চয়ই বাইরে। আইনের কাছে তো আমি নিজেই যাচ্ছি, আদালতে তো আমি নিজেই যাই। আদালত যদি মনে করে, বাংলাদেশ আইন যদি মনে করে, ম্যাজিস্ট্রেট যদি মনে করে আমি ক্রিমিনাল, তাহলেই তো আমাকে অ্যারেস্ট করবে, আদারওয়াইজ কেন করবে ভাই? আকাশ নিবিড়কে জেলে দিছে কারণ সে প্রমাণিত হয়েছে সে ক্রিমিনাল, দ্যাটস ওয়াই। বাঁচতে চাচ্ছি, আমার বাবা মার উপরে হামলার মানে আছে? আল্লাহর মানে মোটামুটি সপ্তাহে কয়েকবার, জাস্ট বলার জন্য বলছি, আল্লাহ 30 দিন ওই এলাকায় গিয়ে বসে থাকে। আমি আজকে গেছিলাম তো, খোঁজ খবর নিয়ে আসছি, সবার সাথে কথা বলে আসছি। ওই দিন কি কি করছে সেটারও একটা প্রমাণ আছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, ওই যে গাড়ির কাজ করাই। আচ্ছা ঠিক আছে, কালকে কয়টায় আমার একটু আবিরটা জানাইতে বলো। আচ্ছা ঠিক আছে, 7টায় নিয়ে যাবো না, এসে 7টায় এসে নিয়ে যাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে যাবো 6টায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে আব্বু। আচ্ছা আচ্ছা আচ্ছা, চিন্তা না কইরা ওষুধপত্র খাও, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আসেন যে আকাশ নিবিড়ের ব্যাকগ্রাউন্ড। গাইবান্ধার একটা ছেলে ঢাকা শহরে আসছে নায়ক হতে এসে কবে কোন প্রডিউসারে মাক্ষী বানায় ধরে আমার একটা ভিডিও বানাইছে, আমি এটা চিন্তামো না। এই রাসেল মিয়ার ইস্যুতে আকাশ নিবিড়ের গার্লফ্রেন্ড রাসেল মিয়া নিয়ে গেছে শারমিন বৃষ্টি। এর জন্য আকাশ নিবিড়ের জিদ রাসেল মিয়ার সংসার ভাঙবে। আকাশ নিবিড় নিজে কায়েস নামে জামাতের একটা ছেলে মতিঝিল, ওরে খুঁজতেছি আমি, মতিঝিল থানায় অলরেডি খবর লাগাইছি, এবং ওর ফোন নাম্বার, ন্যাশনাল আইডি সমস্ত কিছু আছে। কোরআন অবমাননার মিথ্যা মামলা দেয়। হেরারা জাহাঙ্গীরকে দেখে নিবে, রাসেল মিয়াকে দেখে নিবে, বিকজ রাসেল মিয়া আকাশ নিবিড়ের গার্লফ্রেন্ড নিয়ে গেছে, নাম হচ্ছে শারমিন বৃষ্টি।
আপনারা যুক্তিতে কথা বলবেন, আপনারা যুক্তিটা দেখবেন। আমি বলছি না আমি দুধে দুধে তুলসী পাতা, দোষ আমার আছে। আমার প্রথম দোষ হচ্ছে একটা আনএডুকেটেড এবং আনকালচার, যার মুখে, যার পাশে বোন থাকে, ভাগ্নি থাকে, স্ল্যাং ইউজ করতে যার মুখে বাঁধে না, সেই ধরনের একটা ছেলেকে আমার বাসায় জায়গা দিছি, এক্সেস দিছি। এটা হচ্ছে আমার জীবনের বড় ভুল। এবং তারপর দেখেন সে এক এক করে ট্র্যাপ করতে করতে হাজার হাজার টাকা নিয়ে গেছে। ও যে গোল্ড গুলো নিছে, সেই গোল্ডের মানি রিসিটও আছে। আমি যে চেনটা দিছি সেই চেনের মানি রিসিটটা আছে। জীবনে সে হচ্ছে গিয়ে গোল্ড দেখে, মানে পরে নাই, স্বর্ণ পরে নাই। আচ্ছা, সে জীবনে স্বর্ণ পরেনি তো তারই মুখের কথা, তাহলে তার বাসা থেকে স্বর্ণ চুরি আমি কিভাবে করলাম? আপনারা একটু বলেন তো কিভাবে করলাম? আকাশ তো অ্যারেস্ট হয়ে জামিনে বের হয়েও আসছে, কিন্তু ওই অ্যারেস্ট তো অ্যারেস্ট না, ওর জন্য অনেক ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, অবশ্যই আইনের মাধ্যমে। আমি বর্ষা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি বর্ষা বাংলাদেশের আইনের যেখানে যেতে বলবে আমি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত, কারণ আমি খুব ভালো করে জানি আমি ক্রিমিনাল না। আপনি যখন আপনার নিজের কাছে স্বচ্ছ থাকবেন, পুরো পৃথিবী টুডে অ্যান্ড টুমোরো আপনাকে বুঝবে। আমি যে একটা চক্রের মধ্যে পড়ে গেছি, অনেক মানুষ অলরেডি আমাকে মেসেজ দিচ্ছে যে আপু তুমি আসলেই চক্রের মধ্যে পড়ে গেছো, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না আপু। যারা সত্যিকারে বর্ষাকে চিনেন, আমার অনেকগুলো ব্র্যান্ড মালিক, যখন আমি লেখছি যে আমি পেজটাকে বিক্রি করে দিব, ইতোমধ্যে অনেকগুলো ব্র্যান্ড মালিক আমাকে নক করছে, ফোন দিছে, আপু কেন পেজ বিক্রি করে দিবেন? দিয়েন না, আমাদের বিজনেস ওঠার পিছনে আপনার অবদান অনেক। এখন আপনারা বলেন, আপনারা আমার ফাঁসি চান, আমার যাবজ্জীবন চান, আমার জেল খাটা চান, কিন্তু কারণ কি? আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে একটা মানুষ কখন যায়? যখন চোখে আর দেখে না কিছু। এই প্ররোচিত আত্মহত্যা করতে প্রয়োজনও কিন্তু এই আকাশ নিবিড় দিছে। সে যে বলে 22টা 25টা মামলা হইলে তো আমি এখন জেলে থাকতাম। ও মামলা করছে 3টা, তাও সব ফেক, মিথ্যা। এখন ডিজিটাল যুগ এবং মিথ্যা মামলার কোনো নাই। এক কাজীরে যে ধরে নিয়ে এসে বলছে যে আমি বিয়ে পড়াইছি, ওই কাজীর নামেও আগামীকালকে মামলা ফাইলিং হচ্ছে। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, আমাকে উবার ড্রাইভার বলছে, কেন রে ভাই মিসেস জামাই ছাড়া, এই যে কি বলে সের, আমি আসলে গাল দিতে পারি না, আকাশ নিবিড়ের বোন ইন্ডিয়াতে গিয়ে যেই বেটাদের সাথে থাকো, ইন্ডিয়ার ওই বেটার আমারে মেসেজ দিছে, তুমি মেয়ে বলে এখনো কিছু বলতেছে না, দেয়ালে যখন পিঠে ঠেকে যাবে তখন সব মুখ দিয়ে বেরোয় আসবে। কোন বারে কেন যাও, সমস্ত কিছু বর্ষা চৌধুরীর কাছে চলে আসছে। তুমি যেমন, তুমি মানুষে তেমনই মনে করো, এটা হচ্ছে তোমাদের পরিবারের নেচার। আকাশ নিবিড়ের মার নাকি যে নাকফুলটা আমি খালা করে, আমার মা তো দূরে, বাবা অসুস্থ, খালা কোলে ওই নাকে যে নাকফুলটা গোল্ডের, ওইটাও আমার দেয়া, ওইটার মানে রিসিটও আছে। তাহলে আমি তোরে জীবনের প্রথম গোল্ড পরাইলাম, তোর বাসায় আর গোল্ড আসলো কোত্থেকে আসলো? তোর নিজের বলা, আমি জীবনে গোল্ড পরি নাই। আছে তো ফুটেজ আমার কাছে, আছে তো। আমি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে চলে গেলাম, যখন ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না, যখন ইনফ্লুয়েন্সার ছিলাম না, তখন ভালো ছিলাম না, জব করছি না, কাজ করছি না, গান গাইছি না, স্টেজ শো করছি না, আবার করব। আর উবার চালাই টাকার জন্য না, উবার টাকার জন্য চালাই না। আমি ঘরে বসে থাকার মেয়ে না, সকাল 9টায় গাড়ি নিয়ে বেরোয় গেছি। আমি কাজ পাগল মেয়ে, কাজ করলে টাকা এমনি আসবে। ইলিগ্যাল ভাবে একটা পয়সা বর্ষা কোনোদিন উপার্জন করে নাই।
302 মামলায় শুধু বর্ষা আসামি না, আকাশ নিবিড় আপনিও আসামি। আগে করতো আওয়ামী লীগ, আর এখন গা ঢাকা দেওয়ার জন্য বিএমপিতে গিয়ে ভিড়ছে। ঘোর আওয়ামী লীগ ছিল, সেই প্রমাণও আমার কাছে চলে আসছে, এবং সমস্ত কিছু দিব আমি আদালতে। যেই ছেলে আমার মানসিক শান্তি কেড়ে নিছে, আমার সন্তানদের কাছ থেকে আমাকে দূরে সরাইছে, যে কিনা পুরো সমাজের কাছে আমাকে ছোট করছে, তাকে আমি এমনি ছেড়ে দেব? কখনোই না, কখনোই না। এমনি আমি কখনোই ছাড়বো না। ওর জন্য ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করছে। যতক্ষণ আমি বাদী হয়ে না বলবো, ততক্ষণ ও হাজত থেকে বেরোতে পারবে না। ওপেনলি বললাম, একদম ওপেনলি বললাম, বেরোতে পারবে না। কারণ আমার মামলা প্রত্যেকটা সত্য মামলা, সত্য মামলা, আবারও বলছি। আর ও যে মামলাগুলো দিচ্ছে আমাকে, পাল্টা যেটাকে বলে কাউন্টার মামলা, প্রত্যেকটা মামলা মিথ্যা, প্রত্যেকটা। ওই যে ওর বোন দেখালো এমকের ঘড়ি পরে, এই যে আমি রোলেক্সের ঘড়ি পরি, এই যে অরিজিনাল, এটার দাম কত? 85,000 টাকা। অপু বিশ্বাস দিদি আমাকে গিফট করছে এটা বার্থডেতে। আর যেই ঘড়ি ওর বোনের হাতে এমকে লেখা, ওই ঘড়ির দাম হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা। 3,000 না, 2,500-ই পাওয়া যায়। আমি কি ফেলবো কি ফেলবো না সেটা সময় কথা বলবে। দেখেন নাই যখন হাজতে গেছিল, সময় কথা বলে নাই, এবারও বলবে। তো যাই হোক, আপনাদেরকে বলবো, আপনাদের বিবেকটাকে কাজে লাগান। আপনারা চিন্তা করেন, আজকে আপনার বাবাকে গিয়ে, অসুস্থ বাবাকে গিয়ে যদি কেউ হেনস্থা করে, আপনি তাকে ছেড়ে দিবেন? আমার পর্যন্ত ঠিক আছে, আমারটা বাদ দিয়ে সে আমার মেয়েকে ধরে একবার, আমার বাবাকে ধরে একবার। হাউ ডেয়ার হি ইজ ভাই। আমার বিচার করার জন্য তো আইন আছে, আদালত আছে। আর বাই দ্য ওয়ে, বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে কি আকাশ নিবিড়কে দায়িত্ব দেওয়া হয়েছে আমার ক্রাইম ধরার জন্য? যদি তাই হয়, তাহলে তো ওই আমার অ্যারেস্ট করতে পারে, করতেছে না কেন? আমি যুক্তি ছাড়া কাজ করি না, আমি যুক্তি দিয়ে সব পারি। ও আমাকে যতগুলো মিথ্যে মামলা দিচ্ছে, সেই মিথ্যে মামলার কোন কাউন্টারে, কোন ধারায় কি মামলা দিচ্ছে, সেগুলো আমি বই খুলে খুলে পড়ে স্টাডি করে তারপর আমি কোর্টে যাই। এটাই আমি। ও আমাকে বলছে না মৃত্যুর আগ পর্যন্ত, আমি বললাম আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে ঘটে যাওয়া এই 4 মাসের ঘটনার কোনো মাফ আকাশ নিবিড় পাবে না। ওই কাজীরাও জেলে পাঠাবো মিথ্যে কথা বলার জন্য। কারণ বাংলাদেশের আইন অনুযায়ী কোনো কাজী মৌখিকভাবে বিয়ে পড়াতে পারে না। কাজীর কথায় কাজী কট। ওর রেজিস্ট্রেশন বাতিল হবে এবং তার সাথে ও জেলে যাবে, অর্থদণ্ড আছে। এবং সেম ভাবে আকাশ নিবিড়। আমি হুমকি দিচ্ছি না, হুমকি না, আমি যা করি সেটা বাস্তবে করি। আমি বলে বেড়াই না আমি 22টা মামলা দিছি, আমি 20টা মামলা দিছি, আমি 15টা মামলা দিছি, কিন্তু আলটিমেট মামলা হলো 3টা। আমি বলার মেয়ে না, আমি কাজ করার মেয়ে। আমি যথেষ্ট আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন যদি মনে করে আমি ক্রিমিনাল, তাহলে আমাকে অ্যারেস্ট করবে। আমার কাছে যদি সেরকম কোনো অপশন আসে, আমি আমার বাসার ঠিকানা দিব, আমার বাসার ঠিকানা থেকে আমাকে নিয়ে যাবে। পালাইও থাকছি না আমি কিন্তু বাসায় ঘুমাই, আমার বাচ্চা 2টাকে বুকে নিয়ে ঘুমাই। আপনারা বুঝেন না কেন আমাকে অ্যারেস্ট করছে না? কোন সূত্রে করবে অ্যারেস্ট বলেন? কোন সূত্রে? আমি কাউরে খুন করছি, কারোটা মেরে খাইছি, কিছু করছি, তো কেন করবে বলেন? যাই হোক, অনেক কথা বলেছি। মুন্নার মতো, মুন্নাকে নিয়ে কোনো আমি কমেন্টস করতে চাই না। বিকজ কিছু মানুষকে আপনি সময় চিনতে পারবেন, আপনার বিপদে চিনতে পারবেন। এবং আমি এরকম ইন্ডাস্ট্রিতে অনেক দেখেছি যারা আসলে প্রয়োজনে ব্যবহার করে।
ওর টার্গেট ছিল ভাইরাল হওয়া, ও ভাইরাল হয়েছে। একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে আপার লেভেল সবাই এখন ওরা চিনে বিকজ অফ মি, আমার জন্য। এবং ওর নিজের মুখের কথা, 3 কোটি টাকা দিয়ে সিনেমা বানায় ও যতটা ভাইরাল না হয়েছে, আমার সাথে কাজ করে ততটা ভাইরাল হয়েছে। এখন যদি নিমক হারামি করে, আমার তো কিছু করার নেই, আছে বলেন? ও বললো ওর বউয়ের সাথে কখনো কথা হয়নি আমার, আমি তো স্ক্রিনশট আপলোড দিয়েই দিলাম, দেখলেনি ওর বউর সাথে আমার কথা হয়েছে কি হয়নি। এক হাতে কখনো তালি বাজে না, তালি বাজাতে হলে 2 হাত লাগে। আর আকাশ নিবিড়ের যে, মানে অনেস্টলি বলছি, ওর সাংবাদিক সার্কেলের 90% পিপল ওরে পছন্দ করে না, এবং 90% পিপল ওরে নিয়ে কখনো কথা বলে না। কারণ হচ্ছে আকাশ নিবিড়কে হারে হারে চিনে, হারে হারে সবাই চিনে ও টাকা পাইলে কি না করতে পারে। এখন মুন্না স্বাভাবিক অর্থে, মুন্নার ভিডিও আমি ছাড়ছি, মুন্নার আমার প্রাইভেট টাইম, আমি ওর গার্লফ্রেন্ড ছিলাম, ও আমার বয়ফ্রেন্ড ছিল, এরকম ভিডিও থাকতেই পারে। যেমনটা মাহমুদ সানি ভাই বলে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিডিও থাকতেই পারে। হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিডিও তো থাকতেই পারে। যখন আমি সেই গার্লফ্রেন্ডকে অস্বীকার করব, তখন ওই গার্লফ্রেন্ড ছাড়তেই পারে, তাই না? ছাড়তেই পারে। একটা ফোন আসছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আমাকে পছন্দ করার দরকার নাই, ট্রাস্ট মি, প্রয়োজন নাই আমাকে পছন্দ করার। কিন্তু আপনারা সত্যটা দেখেন, একদম সত্যটা দেখেন, ঠিক আছে? আমাকে পছন্দ করতে হবে এমন কোনো কথা নাই, আমাকে পছন্দ করতে হবে না, কিন্তু সত্যটা জানেন, মিথ্যা না। আর এখন থেকে কথা আমি বলবো না, আমি চুপ। আমার মা বাবা, আমার খালামণিরা, আমার মামারা, ইভেন তো এখন আমি আমার মামার বাসার সামনে আছি, আমার মামারা, খালাতো বোনেরা, মামিরা সবাই বলছে ওরা করতে দে, এর শেষ আমরা দেখে নিব। বাই দা ওয়ে, ও বলছে যাত্রাবাড়ির নেতার নাম ভাঙায়া খাই। আমি কারো নাম ভাঙায়া খাই না। আলহাজ নবিউল্লাহ নবী আমার মামা, আমার মার ভাই, আমার বাবা না। যে বাবা বলছে কারেকশন করে নিয়ে, ওটা আমার মামা, বাবা না, ঠিক আছে? আর রুহি, যা করতেছো দেশে আইসো, তোমারটা পুরো খানদান দেখছে। তুমি যেমন সাপোর্ট দিতেছো না আকাশ নিবিড়কে, মাহমুদ সানিকে, তোমারটা পুরো খানদান দেখছে, বুঝছো? ক্যান্সার হয়েছে, ভালো থাকো, ভালো হও, অভিশাপ নিও না, একদম ছাড়খাড় হয়ে যাবা। মিথ্যারে সত্য, সত্যরে মিথ্যা। হ্যাঁ, মামা জিজ্ঞেস করছে কবে মামা ছাড়াই নিয়ে আসছে, বলছিল না রেকর্ডিং, মামা গেছে, আমার কাছে গেছে। আইসো, বাংলাদেশে আইসো, তোমার নামে যাত্রাবাড়ি থানা অলরেডি জিডি করা হয়ে গেছে, আইসো। শুনেন, সবাই আমার টাকায় চলে না, সরি টু সে। আমার মা বাপের বাড়ির সম্পত্তি পাইছে কোথায়? যাত্রাবাড়িতে, বুঝবেন কথা। আমার অ্যাক্সিডেন্টের সময় সেই সম্পত্তি, প্রপার্টি সেল হয়েছে। পরবর্তীতে ঢাকা থেকে একটু দূরে স্টাফ কোয়ার্টারের পরে আমার মা জমি কিনে, সেই জমিতে বাড়ি করে থাকে, নিজের বাড়িতে থাকে। ভাই তো কি হয়েছে? এবং সেই বাড়ি এই যে আগামীকাল বা পরশু ভাঙবে ডুপ্লেক্স করার জন্য, তো কি হয়েছে? নিজের বাড়িতে থাকে, তোদের মতো তো ভাড়াটা থাকে না, ভাড়া থাকে না। আমাকে বাঁচাতে সমস্ত কিছু বিক্রি করছে, আমাকে বাঁচাতে। তোরা কেমনে বুঝবি? তোরা তো আসিস কোন ছেলেরটা খাবি, কোন ছেলেরটা খাবি।
আমি কোনো ছেলেটা খাই না, আমি খাওয়াই। মুন্না খানরা প্লেনের টিকিট আমি করে দিছি আমার টাকায়। লোকেশন দেখতে যাবে বলছিল, লোকেশন দেখতে গিয়ে কি কি করছে সেটা আর নাই বা বলি। ওর বউ আছে, ওর বাচ্চা আছে, ওরে মাফ করে দিছি, ওর ব্যাপারে আগাবো না। মুন্নার আমি মাফ করে দিছি, কিন্তু হ্যাঁ দেখবো মুন্না কত লাফাইতে পারে। ওর লাফানোটা যখন এক্সট্রিম হয়ে যাবে তখন হয়তো আমার আর অপশন থাকবে না। যেমন আকাশ নিবিড় এক্সট্রিম থেকেও এক্সট্রিম হয়ে যাচ্ছে, ওর এখন আর সুযোগ নাই পালানোর, কোনো সুযোগ নাই। আদালত দেখবে নিকানামা, এবং ওই কাজীরা কাঠগড়ায় নিয়ে আসবো আমি। আমার আইনজীবী শুনানি করে, কিন্তু সেই শুনানির আগে পুরো বইটা শেষ করি আমি, লেখাপড়া করি লয়ের উপরে। আপু এতগুলো পুরুষ দেখেন, আমার যারা আব্বুর সাথে ডিভোর্স হয়েছে আমি দিছি, আবারও বলছি আমি দিছি না। কাবিন নামা নিছি না, ভরণ পোষণ নিছি না, মেয়ের মানে খরচ নিছি, বনাবনি হয়নি, চলে আসছি। আমার মেয়ে আজকে 9 বছর 10 বছরে পা দিবে, আমি আছি আমার মতো। এরপরে আসেন আকাশ নিবিড় কি বলে কি বলে, একটা সেকেন্ড ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। তারপরে আসেন, মানে ওর নাম ছিল জাবেদ। জাবেদের সাথে আমার বিচ্ছেদের পরে বনাবনি হয়নি। বিচ্ছেদের পরে বহু বছর আমি একা ছিলাম, বহু বছর একাই স্ট্রাগল করছিলাম সন্তান নিয়ে। এর মধ্যে রুমি আসলো, রুমির সাথে বিয়ে হলো, বাবু হলো, রুমি পৃথিবী থেকে চলে গেল। তখন জ্যাকি আসলো। রুমি মারা না গেলে কিন্তু জ্যাকির আসার অপশন ছিল না। জ্যাকি আসলো, এবং জ্যাকিকে বিয়ে করা বা বিয়ে করেছি এটা রুমির ফ্যামিলি থেকে শুরু করে আমার ফ্যামিলি সবাই জানে। যাদেরকে জানানো প্রয়োজন ছিল তারা সবাই জানে, এবং ওর ফ্যামিলি, ওর ভাইও আমার বাসায় এসে গেছে। সেই অডিও ভিডিও ফোকাস সব আছে, আদালতে সব দেওয়া হয়েছে। এবং জ্যাকি পৃথিবীতে চলে যাওয়ার পরে 2 বছর 1.5 বছর পরে আসে রাসেল মিয়া। কই আপনাদের জীবনে, আপনাদের পরিবারে কি মানুষ মারা যায় না? রুমির মৃত্যুটা কি আমার হাতে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে? এবং রুমি যখন মারা যায় তখন আমার শাশুড়ির রুমে মারা যায়। আপনারা অপবাদ দিতে 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 এমন অপবাদ দিচ্ছেন, বিশ্বাস করেন আল্লাহ খুশি হয়ে যাচ্ছে যে আমার যতগুলো খারাপ, আমার জীবনে যতগুলো খারাপ ছিল বা আমি যে ধরনের অন্যায় পাপগুলো করছি সেই পাপগুলো আপনাদের কাছে যাচ্ছে, এবং আপনারা যেই পুণ্যগুলো করেছেন সেগুলো বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যারা কন্ট্রোভার্সি করছেন, আমার এই পেজটা আমি রাখবো শুধুমাত্র মাঝে মধ্যে কথা বলার জন্য। আমি প্রমোশনাল কাজে আর ফিরবো না। এবং একজন ব্র্যান্ড প্রমোটার, আপনিও তো অনেক বড় বিপদে পড়ছিলেন। কখনো দেখছেন আমাকে কথা বলতে? বলি নাই। আপনার চেয়ে সিনিয়র আমি, বলি নাই। আপনি বলতেছেন, বলেন, কোনো সমস্যা নেই। আমি যদি রাসেল মিয়াকে ভাইরাল করতে পারি, বিয়েটা ভাইরাল হয়েছে, রাসেল মিয়াকে সবাই চিনছে, আমি যদি মুন্না খানের মতো আর্টিস্ট 3 কোটি টাকা দিয়ে যে ভাইরাল হয় নাই তারে ভাইরাল করতে পারি, তাহলে আমি বর্ষা বাংলাদেশের যে কোনো কোলারে ভাইরাল করতে পারি। ঠিক আছে, যে কোনো পোলারে পারি। আবার বলতেছে এই মাইয়া ঢাকাইয়া না। আবে ওই কেঠা কইছে ঢাকাইয়া না? আইসোস দেখছোস? হ্যাঁ, বানাই দিছোস বরিশাল্লা। তোর মতো গাইবান্ধারি তোর
বাড়ির পাশের থেকে তো মানুষজন আসছে, তোর বাড়ির, তোর পাশের বাড়ি, তোর মা যে কিস্তি উঠাইছে, কিস্তির টাকা শোধ করতে পারতেছে না, তারা আমার সাথে যোগাযোগ করছে, কি জানি আশা সমিতি না কি যেন, টাকা না দিয়ে ঢাকায় এসে পড়ছে তোর মা, এরা যোগাযোগ করতেছে। এদের যারা সিনিয়র অফিসার মতিঝিলে যে শাখা, ওই শাখায় গিয়ে যা করার করবো আমি। আশা সমিতি আরো কি কি সমিতি টমিতি থেকে তোর মা টাকা উঠাইছে, ওগুলো আসতেছে। আমাকে দিয়ে ব্র্যান্ড প্রমোশন করার জন্য অনেকে আছে, আপনি হয়তো জানেন না, ঠিক আছে? আমার ভাই পোলা মাইয়া কোনো কিছুই দরকার নাই, আমি জাস্ট এখন আসছি আপনাদেরকে সত্যটা জানাইতে। আপনারা বিবেক থাকলে বিবেচনা করবেন যে আমার কথাগুলো সঠিক কিনা। যদি ক্রাইম কেউ করে থাকে সেই ব্যক্তির সাথে, আমার সাথে ধরেন আপনার ঝামেলা, আমি আপনার সাথে বুঝবো, আমি আপনার বাবা মাকে ধরবো না, আমি আপনার সন্তানকে ধরবো না। যখন দেখতেছে কাবিননামা তো আর পাওয়া যাচ্ছে না, বিয়ে তো করে নাই, আর কাবিননামা ভুলান না, ওটা আমি প্রমাণ করে ছাড়বো হাইকোর্টে চ্যালেঞ্জ দিয়ে। তো যেখানে ও জানে যে আমার এখন কি করতে হবে, এখন ওর পিছনে লাগতে হবে। এখন আমার পিছনে লেগে যদি হয় তিল বানায় তাল, যদি হয় তিল বানায় তাল, আর আপনারা সেই তালে তালেই নাচতেছেন। কিন্তু ভাববেন ওর বোনের পেজ কেন এখন মনিটাইজ? বর্ষার নাম দিয়ে। ওর পেজ কেন মনিটাইজ? বর্ষার নাম দিয়ে। সানি ভাই, আমার বড় ভাই, তার পেজও মনে হয় মনিটাইজ হয়ে গেছে। কেটে 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 দেখি আপলোড দেয় একটা লাইভে, 100 এত পর্ব, 201, 203 পর্ব এরকম হন ভাই। কিন্তু আমাকে মেরে আপনারা জীবন্ত হতে চাচ্ছেন। প্রকৃতির একটা রিভেঞ্জ থাকে না, শীঘ্রই পাবেন, সবাই পাবেন। রাত হইলেই গ্রুপে কথা বলা, গ্রুপ লাইভ করা। কয়দিন দেখেছেন আমাকে গ্রুপ লাইভ করতে? আমি তো লাইভ করি নাই। আমি আদালতে গিয়েছি, আমি ডিসির কাছে গিয়েছি, আমি ওসির কাছে গিয়েছি। আমি আমার আইন কি বলে, আমার সাথে যে মানহানি করা হচ্ছে, আমাকে যে মারা হয়েছে, আমার সম্বন্ধে মিথ্যাচার ছড়ানো হচ্ছে, এগুলোর জন্য আমি আইনের মাধ্যমে গেছি। আমি কি গিয়ে লাইভ করছি, লাইভে বলছি, গ্রুপ লাইভ করছি? এটাতেই আপনাদের বোঝা উচিত যে যেই ছেলে প্রতিদিন লাইভে গিয়ে গ্রুপে কথা বলতে পারে, সেই ছেলের টার্গেটই হচ্ছে ভিউ বাণিজ্য এবং ভাইরাল হওয়া। এত সহজ না। বাংলাদেশে একটা স্যাটেলাইট টেলিভিশনের নাম নিয়ে সে আমার বাসায় গেছে, আমার ওই বাসার, আমার ওই বাড়ির আশেপাশের লোকজনরা স্টেটমেন্ট দিয়ে দিছে। আমি নিজে গেছি, যে ওই ছেলেটা আসছিল, ওই ছেলেটা বলছে অমুক জায়গার সাংবাদিক, ভুয়া সাংবাদিক সেজে গেছে। এখন দেখি ঠিক আছে, আর কোনো কথা বলবো না। আপনারা আপনাদের বিবেক দিয়ে বিবেচনা করেন, আর আমার জন্য দোয়া করেন। আমি কালকে আমার বাবার আজকে কিছু টেস্ট হয়েছে, প্রতি মাসে টেস্ট করতে হয়। কালকে হচ্ছে আব্বুর ডাক্তার আছে, ডাক্তারটা দেখিয়ে আব্বু এদিকে ঠিক থাকলে দেন আমি আবার হসপিটালাইজ হব, বিকজ আমার ট্রিটমেন্টটা শেষ হয় নাই। আমি এখনো মানসিকভাবে অনেক বেশি অসুস্থ, অনেক বেশি পরিমাণে অসুস্থ। মিথ্যাচার, মিথ্যে কথা নিতে 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 আমি আর পারতেছি না। আই ফিল ভেরি টায়ার্ড, ভেরি টায়ার্ড। আমি কেন ভয় পাবো? আমি কিচ্ছুকে ভয় পাই না। আমি সত্য, আমি কোনো কিছুকে ভয় পাই না। আমি আমার যেটা অন্যায় সেটা আমি অকপটে স্বীকার করি। আমি তো বলছি ভুল আমার হয়েছে, সে ভুলের জন্য মাফ চাইছি। প্রথম ভুল আমি হিজাব কেন খুলছি, মাফ চাইছি সবার কাছে। আমি কেন বলছি সেটার জন্য মাফ চাইছি। এখনো তাহাজ্জুদ থেকে শুরু করে প্রতি ওয়াক্তে আল্লাহর কাছে মাফ চাই। মাফ করার মালিক আল্লাহ, কোনো মানুষ না। আমি মানুষকে ভয় পাই না, আমি আল্লাহকে ভয় পাই। ঠিক আছে, আল্লাহকে ভয় পাই বলেই অনেক কিছু জীবনে হয়েছে। এই যে আপনারা যত খারাপ কমেন্ট করছেন, আমার যত পাপ আছে
আপনাদের নেকিগুলো আমাকে দিয়ে সেই পাপগুলো মাইনাস, আপনাদের নেকিগুলো মাইনাস হয়ে যাচ্ছে। হাদিস কোরআন পড়লে পড়েন, তাইলেই পাবেন। আমি কেন ভয় পাবো? আমি কি ক্রাইম করছি? আমি কি ক্রিমিনাল? আমার তো ভয় পাওয়ার কথা না। আমি গলা উঁচু করে আদালতে যাই, নিচু করে না, মুখ ঢেকে না, বিকজ আই এম নট এ ক্রিমিনাল। ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া করেন। নতুন গাড়ি কিনেছি বলতে আম্মু কিছু টাকা দিছে, তারপর আমার গার্ডিয়ান যারা আছে তারা কিছু টাকা পয়সা দিছে, নতুন একটা গাড়ি কিনছি। দেখেন, ওরা আমার ধ্বংস চাচ্ছে আর আমি উঠতেছি। এটাই হচ্ছে আল্লাহর কারিশমা। কারমা বোঝা অনেক টাফ। ওর বাসায় নতুন সোফা গেছে মুন্নার টাকায় আরো অনেক কিছু গেছে, সব খবর আছে। মুন্নার কাতারে যে আরেকজন আছে, সে আমারে সব খবর দিয়ে দেয়। মুন্নার কাতারে একজন আছে, ঢাকাতে তো আছে, কাতারেও আছে, সে সব ইনফরমেশন দিয়ে দেয়। আর আরেকটা কথা হচ্ছে যে মুন্না খানের মতো অপদার্থ, অকৃতজ্ঞ একটা মানুষকে বিশ্বাস করা, যে নিজের মস্তিষ্কের কথা বুঝতে পারে না, যে অন্যের কথা নিয়ে দৌড়ে বেড়ায়। চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড়ায়। ও আমার বয়ফ্রেন্ড ছিল, দ্যাটস ওয়াই আমি ভিডিও আপলোড করেছি। এটা কোনো পর্নোগ্রাফিতে পড়ে না খান সাহেব। ঠিক আছে, ভালো থাকেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করেন। আমি মেন্টালি ফিজিক্যালি অনেক সিক, ওভারকাম করবো ইনশাল্লাহ, আল্লাহ আছে তো না। হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড আমি এদের সঙ্গে ফাইট একা দিচ্ছি। দেখেন, এতগুলো পুরুষ একসাথে, আর আমি একা একটা মেয়ে। ইনশাল্লাহ সত্যের জয় নিশ্চিত, টুডে অ্যান্ড টুমরো। ভালো থাকেন, আল্লাহ হাফিজ। টাকার অভাবে বাবার চিকিৎসা হয় না, এখন গাড়ি কেনার টাকা হয়। আপনারা হয়তো ভুলে গেছেন যে আমার গাড়ি কেনার কথা ছিল আরো আগে থেকে। ডাউন পেমেন্ট দিয়ে আমি হচ্ছে ইনস্টলমেন্টে গাড়ি নিছি, আর ডাউন পেমেন্টটা দিছি আমি আমার আগের গাড়িটা বিক্রি করে দিছি। আগের গাড়ি বিক্রি করে, ভাঙা গাড়ি যেটা ছিল স্প্লেন্ডার, ওইটা বিক্রি করে ওইটার ডাউন পেমেন্টটা আমি নতুন গাড়িতে দিয়েছি। আরও সাথে লাখখানেক টাকা অ্যাড করে নতুন গাড়ির ডাউন পেমেন্ট দিয়ে এখন আমি ইনস্টলমেন্টে গাড়ি নিছি। কারণ উবারে গাড়ি চালাতে হলে গাড়িটা আপডেট লাগে। আর উবার হচ্ছে আমার বিজনেস। আমি সারাদিন যদি গাড়ি চালাই, আমি একটা কাজের মধ্যে থাকবো, টায়ার্ড থাকবো, রাতে গিয়ে আমার ঘুমটা সুন্দর হবে। আমার সাইকিয়াট্রিস্ট সবসময় বলছে আমাকে কাজের মধ্যে থাকতে, সব ভুলে। তাই আমি ফোন টোন কই থাকে না থাকে, আমার হুঁশ থাকে না, আমি আমার মতো। ঠিক আছে, সো ভালো থাকেন। আমার বাবাটা সুস্থ থাকলে আফটার কোরবান হজে যাইতাম, কিন্তু এখন হয়তো আমি একাই যাব, কারণ কিছু করার নাই। ওমরাটা করে আসি, হয়তো আল্লাহ আমাকে মাফ করতে পারে। অনেক পাপ করে ফেলছি, অনেক পাপ। আকাশ নিবিড়ের মতো মানুষ, মুন্না খানের মতো মানুষ, অনেক পাপ করে ফেলছি। এই পাপ থেকে মাফ চাই। অনেক গুনাহগার এমনি, আল্লাহ নিশ্চয়ই মাফ করবে। আর যার কাছে বাবা মার দোয়া থাকে, সে কখনো তার ক্ষতি কেউ করতে পারে না। আমার অসুস্থ বাবার চিকিৎসা করছি আমি গত 1 যুগেরও অধিক। আমার বাবার চোখের পানি, আমার বাবার মোনাজাত, সেগুলোই আমার জন্য অনেক কিছু। আমার মায়ের, বাবার অনেক কিছু। একটা ছেলেও না তার বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, আর আমি আমার বাবাকে ভিআইপি ট্রিটমেন্ট করাই। আলহামদুলিল্লাহ। আমি আমার ভাইদেরকে মানুষের মতো মানুষ করছি। আমার মেজো ভাই মাস্টার্সে ভর্তি হয়েছে, জব করে, আর পিচ্চি ভাইটা ইন্টার দিবে এবার। ওরাও আমার সন্তান, এটা আমার দায়িত্ব। ওরা কি করবে সেটা পরে, কিন্তু আমার দায়িত্বগুলো আমি সঠিকভাবে পালন করছি। এবং আমি কিছু বিজনেসেও হাত দিচ্ছি, করলাম না ব্র্যান্ড প্রমোশন। অবশ্যই আল্লাহ ক্ষমাশীল। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে
আমি আজ পর্যন্ত যা চাইছি সব পাইছি, আমি পাই নাই এমন কিছু নাই। আমি আল্লাহকে বলছি, আল্লাহ সম্মান দেয়ার এবং নেয়ার মালিক তুমি, তুমি সিদ্ধান্ত নাও তোমার বান্দাকে তুমি কোথায় নিয়ে যাবা, আমার সবকিছু তুমি। এবং যারা আমার সাথে এই চক্রান্ত করছে, যারা আমার জীবনটাকে প্রশ্নবিদ্ধ করছে, তাদের বিচারও তুমি আল্লাহ করো, হবে, প্রত্যেকের বিচার হবে। মুন্নাকে নিয়ে বলবো না, কারণ না বলার কারণ হচ্ছে আমি আসলে শান্তিতে থাকতে চাই। হ্যাঁ, শান্তিতে থাকতে চাই। মুন্নার যে কাতারে যে আছে, সে আমাকে অনেক কিছু দিছে, অনেক কথা বলছে, বাট আমি এগুলো আনতে চাচ্ছি না। যদি দেখি মুন্না বেশি বাড়াবাড়ি করতেছে, তখন আমি ঠিকই নিয়ে আসবো, এবং ওর ঢাকার বউ তার কাছে আমি নিয়ে দিব। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। উবার চালায় খাই ভাই, এই টাকা পাপের টাকা না, পরিশ্রমের টাকা। আমি পরিশ্রম করতে পারি, এবং আমি অটোমোবাইলও শিখতেছি। অটোমোবাইল মানে কি বলে, গাড়ি পার্টস টার্টস এগুলোও শিখতেছি, গাড়ি পার্টসের বিজনেস স্টার্ট করতেছি। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।